আব্দুল্লাপুর থেকে সংযোগ সড়কে বসেছে ভায়াদাক। দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অগ্রগতি 40 ভাগ। আসছে বছরেই চালুর পরিকল্পনা। রাজপথে হর্নের প্রতিযোগিতা। গ্রহণযোগ্য মাত্রার 3 গুণ বেশি শব্দ দূষণে নাকাল রাজধানীবাসী। মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। নিম্নতম নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সড়কে আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। 2 সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামে পরিকল্পিত আবাসিক এলাকা এখন বসবাসের অযোগ্য। সেবা বঞ্চিত বাসিন্দারা। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। আব্দুল্লাপুর থেকে আশুলিয়া বেশ কিছু জায়গায় পিলারে বসানো হয়েছে ভায়াদাক্ট। কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্প 2026 সালে শেষের পরিকল্পনা থাকলেও আশুলিয়া ধৌর অংশ চালু হবে 1 বছর আগেই। রাশেদ লিমনের রিপোর্ট। বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর, ধৌর আশুলিয়া দিয়ে বাইপাইল। বলতে গেলে ঢাকার 2 প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে গতির নতুন পথ। 24 কিলোমিটার এই উড়াল পথ যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি 44 কিলোমিটার পথ। এই প্রকল্প হলে থাকবে না ধৌর আশুলিয়ার বর্তমান সড়ক, তৈরি হবে নতুন উড়াল পথ। সেই অংশে আসা যাওয়ার আলাদা 2টি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। লক্ষ্য আসছে বছরেই এই বাইপাস রোড 2টি খুলে দেয়ার। যে 2টো 2 লেন ব্রিজ আছে ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত, এটা আমরা আগামী মার্চ মাসের মধ্যে কমপ্লিট করব এবং তখন যে অ্যাডগ্রেডের যে গাড়িগুলি এখান দিয়ে চলাচল করবে, তারপরে আমরা এখানে মূল যে ব্রিজটা আছে সেটার বাকি কাজগুলো করব। এদিকে আব্দুল্লাপুর অংশেও একে একে উঠতে শুরু করেছে এক একটি পিলার। আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হয়েছে গার্ডার। 8টি করে গার্ডার ধারা দিয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে সড়ক। এভাবেই একদিকে উঠতে থাকবে পিলার আর চলতে থাকবে গার্ডার ইরেকশনের কাজ। 14,000 গার্ডার তৈরি করতে হবে। আবার এই গার্ডার তৈরি করে 3 মাসের বেশি রেখে দেওয়া যায় না, এটাকে ইরেক্ট করতে হয়। সেইভাবে আমাদের প্রোগ্রাম করে করে আমরা গার্ডার তৈরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার অলরেডি আমরা ইরেক্ট করেছি, উপরে স্থাপন করেছি। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 40 ভাগ। এই পথ ধরে আগালে এমনিতেই চোখে পড়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি। তবে এখন দৃশ্যমান হয়েছে পিলারের উপরে এই গার্ডারগুলো। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত হলেও 26-এর মধ্যেই নতুন এই গতির পথে যাত্রা শুরু করতে চায় তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গ্রহণযোগ্য মাত্রার চেয়ে 3 গুণ বেশি শব্দ দূষণের শিকার রাজধানী ঢাকা। একদিকে নিয়ন্ত্রণে যেমন নেই কোনো সরকারি পদক্ষেপ, তেমনই এ নিয়ে সচেতন ব্যক্তি বা সংস্থার সংখ্যাও হাতে গোনা। শ্রবণজনিত সমস্যা সহ হৃদরোগ, অনিদ্রা ও স্মৃতি বিভ্রাটের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। গ্রামীণ জীবন ছেড়ে 2 বছর হলো শহরে এসেছেন সুলতান মিয়া। কাজ করছেন পোশাক কারখানায়। শ্রবণ সমস্যায় ভুগছেন 6 মাসের বেশি সময় ধরে। কানে কান শুনি বেশি, আর ডাইন কানে একবারে শুনি না, যা হালকা করে শুনি। গার্মেন্টসে যখন গাড়ি দেয় না, তখন গাড়ির শব্দ একটু আরো ব্যথা পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে একজন স্বাভাবিক মানুষের শব্দ গ্রহণের মাত্রা 40 থেকে 50 ডেসিবেল। কিন্তু রাজধানী ঢাকায় চলাচল করতে গেলে কি পরিমাণ শব্দ গ্রহণ করতে হয় একজন মানুষকে? পরিবেশ অধিদপ্তর 2023 সালে 24 ঘন্টায় শব্দের মানমাত্রার উপর 10 দিনের একটি গড় হিসাব করে। সেখানে দেখা যায় সর্বোচ্চ শব্দের মাত্রা উঠেছে 129.3 ডেসিবেল। রাজধানীতে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে গাড়ির সংখ্যা। এসব গাড়ির উচ্চমাত্রার হর্নের কারণে বাড়ছে শব্দ দূষণ। পর্যাপ্ত ধৈর্যের অভাবকেই এসব উচ্চমাত্রার হর্নের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। হর্নের এই মাত্রা নিরূপণে ঢাকার 11টি পয়েন্টে রিয়েল টাইম মেশিন স্থাপনের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
শ্রমজীবীরা বেশি আক্রান্ত হলেও শিশু ও বৃদ্ধরা ভুক্তভোগী কম না। অনেকেই ভুগছেন দীর্ঘস্থায়ী শ্রবণ সমস্যায়। ট্রাফিক বিভাগে কর্মরতরা এর মধ্যে অন্যতম। মেজাজ খিটখিটে হয়, কাজে মনোযোগ বিঘ্ন হয়, সচেতনতার অভাবে, জ্ঞানের অভাবে, কারণে অথবা অকারণে এরা হর্ন বাজায়। প্রচণ্ড খারাপ লাগে, আর অযথায় হর্নটা দিতে থাকে। বামে আমি সিগন্যাল দিয়ে যাচ্ছি, কিন্তু ডানে থেকে আমাকে গাড়িতে হর্ন দিতেছে, আমি ডানেরটা দেখবো না বামেরটা দেখবো। ঘুম না হওয়া, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, মানসিক অবসাদ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ সহ গুরুতর 30টি রোগ হতে পারে এই দূষণে। তাই ত্রুটিগুলো চিহ্নিত করে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই শব্দ দূষণের জন্য একটা ডিজিজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে নয়েজ ইনডিউসিং হিয়ারিং লস। শব্দ দূষণ জড়িত কানে শব্দহীনতা। আমরা কানের মধ্যে যেই ফাংশনিং অর্গানগুলো আছে, এটার কার্যক্ষমতাগুলো নষ্ট হয় অধিক সাউন্ডের কারণে। হর্নের ভিতরেও যে নির্ধারিত যে মানমাত্রা রয়েছে তার চেয়ে বেশি শব্দ তৈরিকারী হর্ন কিন্তু আমদানি হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা আইনের সঠিক এনফোর্সমেন্ট শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আনতে পারি নাই, সচেতনতা তৈরি হয় নাই। প্রতিকারের সর্বোত্তম বেস্ট হলো প্রত্যেকটি মানুষের আসলে সচেতন হওয়া উচিত, কারণ ইন্ডিভিজুয়াল সবাই মিলে এই শব্দ তৈরি করছে। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী নীরব জোনে হর্ন নিষিদ্ধ হলেও আইনের প্রয়োগ না থাকায় শুধু সেখানেই নয়, পুরো রাজপথ জুড়েই যেন হর্নের প্রতিযোগিতা। তাসনিয়া নিশাত নীল, সময় সংবাদ, ঢাকা। দুই সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামের পরিকল্পিত আবাসিক এলাকা এখন বসবাসের অযোগ্য। সিডিএ ও সিটি কর্পোরেশনের একে অপরের দোষারোপে বিদ্যুৎ, সড়ক, বর্জ্য সহ নানা সেবা থেকে বঞ্চিত বাসিন্দারা। অনন্যা ও কর্ণফুলী আবাসিকে 2000 প্লট মালিকদের 30 বছর আগে বুঝিয়ে দিলেও সুযোগ সুবিধার অভাবে গড়ে ওঠেনি একটি ভবনও। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সড়ক জুড়ে বড় বড় গর্ত, পানি আর কাদায় একাকার সড়কে হেলে দুলে চলছে গাড়ি। এটি গ্রামের কোনো সড়ক মনে হলেও 20 বছর আগে মালিকদের বুঝিয়ে দেয়া চট্টগ্রাম নগরীর অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা কল্পলোক। গাড়ি চালার কোনো অনুভূতি নেই। বর্ষাকাল এখন তো একটু আছে, বর্ষাকাল একটু মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। হোল্ডিং ট্যাক্স আমরা নিয়মিত দিয়ে আসতেছি, নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সিটি কর্পোরেশনকে গৃহকর দিলেও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে ভাঙাচোরা বাল্বের শেড, ময়লা আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। পুরো আবাসিক যেন পশু পাখির চারণভূমি। স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক ও কবরস্থানের জায়গা নানা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে সিডিএ। অরক্ষিত হওয়ায় রাত হলে বসে মাদকের আড্ডা। প্রভাবশালী এক নেতার আশ্রয়ে প্রশ্রয়ে বহিরাগত ও কিশোর গ্যাংয়ের নেতৃত্বে মালামাল ও বাসাবাড়িতে চলে চুরি। 10 বছর আমরা বিভিন্ন সংস্থার কাছে গেছিলাম, সিডিএর কাছে গেছিলাম, চিঠি কমিশনের কাছে গেছিলাম, একাধিক চিঠি দিয়েছিলাম, তারপরও কোনো সুরা হচ্ছে না। কিশোর গ্যাংয়ের যে উৎপাত, কিশোর গ্যাংয়ের ছেলেরা প্রকাশ্যে মাদকের আক্রা বসায়। কল্পলোকে 1750 প্লটের মধ্যে গড়ে ওঠা 400 ভবনে 40,000-এর বেশি মানুষের বাস। একটা সেনাবাহিনী করছে আর একটা আমরা করছি, এই দুটো প্রজেক্ট কিন্তু কল্পলোকের উপর দিয়ে যেতে হচ্ছে। তার থেকে বলা হয়েছে যে আমাদের এই প্রজেক্টগুলো শেষ হওয়ার সাথে সাথেই এই রাস্তাগুলো আমরা কমপ্লিট করে আমরা সিটিকে হ্যান্ড ওভার করে দিব। ওনারা যদি প্লট বিক্রি করে এটাকে যদি ডেভেলপ না করে, এটা তো আমরা কিছু করার নাই, কারণ এখানে যে আমরা গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না। 15 বছর আগে অনন্যায় 1,500 ও 30 বছর আগে কর্ণফুলী আবাসিকে 489টি প্লট মালিকদের বুঝিয়ে দিয়েছিল, কিন্তু সিডিএ ও সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা না থাকায় গড়ে ওঠেনি একটি ভবনও। সিডিএ এবং সিটি কর্পোরেশনের রশি টানাটানির কারণে বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক সহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত এই কল্পলোক আবাসিকের সর্বস্তরের মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র তাপপ্রবাহে গত 15 দিনে মুরগির অস্বাভাবিক মৃত্যুতে পোলট্রি শিল্পে ক্ষতি প্রায় 300 কোটি টাকা। বন্ধ হয়েছে 20,000 খামার। প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএর এমন দাবি মানতে নারাজ প্রাণী সম্পদ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক বলছেন, উৎপাদনের 1% মৃত্যু স্বাভাবিক। বাজারে কমেছে মাছ ও সবজির সরবরাহ, যার প্রভাব পড়েছে মুরগির দামে। সাইফুল ইসলামের রিপোর্ট।
তীব্র দাবদাহে নাজুক অবস্থায় প্রাণীজ আমিষের বড় যোগানদাতা খাত দেশের পোল্ট্রি শিল্প। উৎপাদন কমে পড়েছে যোগান সংকট, যে দাবি তুলে 10 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বাড়িয়ে রাজধানীর বাজারে 220 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি। দাম বেশি কারণে খাওয়া যায়, দাম কম থাকলে সবাই খেতে পারতো। দাম ছিল 180 টাকা বা 90 টাকা, এখন 220 টাকা। কারণ যেভাবে গেছে, যে গরম পড়ছে, খামারি মুরগি মইরা পুরা অবস্থা খারাপ। সরবরাহে কেন এমন সংকট? বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি, তীব্র দাবদাহে গত 15 দিনে 300 কোটি টাকা লোকসানের পাশাপাশি বন্ধ হয়ে গেছে 15 থেকে 20 হাজার খামার। তীব্র তাপদাহে প্রান্তিক খামারদের ক্ষতির পরিমাণ প্রায় গত 15 দিনে 300 কোটি টাকা। তাদেরকে উৎপাদনে ফিরিয়ে আনা না যায় তবে তীব্র সংকট দেখা দিবে ডিম ও মুরগির। পোল্ট্রি শিল্প মালিকদের সংগঠন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বলছে, খোলামেলা ছেড়ে মুরগি পালন করেন দেশের প্রান্তিক খামারিরা, যা বরাবরই উৎপাদন কমানোর পাশাপাশি বাড়ায় নানান ঝুঁকি। গত কয়েকদিনে আপনারা দেখেন যে অসহনীয় তাপমাত্রা বাংলাদেশের, সেটার জন্য আসলে অনেক উৎপাদন কমে গিয়েছে এবং হিটস্ট্রোকে অনেক মুরগির মৃত্যু হয়েছে। ফলে বাজারে হয়তো কিছুটা যোগানের স্বল্পতা তৈরি হয়েছে, ফলে হয়তো একটু বেশি দামে কিনতে হয়েছে। মুরগি মরে ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি জানাচ্ছেন খামারিরা, তার সঙ্গে পুরো দ্বিমত প্রাণী সম্পদ অধিদপ্তরের। মহাপরিচালক বলছেন, সরবরাহ স্বাভাবিকই আছে, কিন্তু তীব্র গরমে সবজি উৎপাদনে ব্যাহত হওয়া আর মাছের সরবরাহ কমায় চাহিদা বেড়েছে মুরগির, যা বাড়িয়ে দিয়েছে দাম। যে সবজিটা এই মৌসুমে আসবে ওটা বাজারে প্রবেশ করলে, মাছ তো এই শুকনা সিজনে কিন্তু মাছের সরবরাহ কিন্তু ড্রামাটিক্যালি কমে গেছে। এই প্রেশারটা তখন মুরগির উপরে পড়ে। 1% পার মান্থ মৃত্যু, এটাকে বলে স্বাভাবিক মৃত্যু। এখন এই সময়ে কোনো রোগে মারা গেলেও বলে এটা তাপের কারণে মরছে, আর তাপে মারা গেলে তো গেছে। তাপে যেটা মারা গেছে এটা খুবই নেগলিজিবল, সেটাকে কাউন্ট করার মতো কিছু না। বিপিএর তথ্য বলছে, দেশে প্রতিদিন ব্রয়লারের চাহিদা 3500 টন আর ডিমের চাহিদা 3.5 কোটি পিস। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজের সাংবাদিক ইসমাইল হোসেন রাসেলের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার যাত্রাবাড়ির দনিয়া কলেজের পাশে আবিদ লাইটিং ফ্যাক্টরিতে এই হামলা হয়। ভুক্তভোগী সাংবাদিক জানান, তার বোনের স্বামী রেজাউল লাইটিং ফ্যাক্টরিতে কাজ করেন। দুপুরে কারখানায় তাকে নির্যাতনের খবর পেয়ে রাসেল ও তার মামাতো ভাই সেখানে গেলে কারখানার ব্যবস্থাপক রেজাউল তাদের গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিক পরিচয় দিলে তাদের মারধর করা হয়। পরে এই ঘটনায় সোমবার রাতে 5 জনের নামে মামলা করলে ভোরে জড়িত 2 জনকে গ্রেফতার করে পুলিশ। জিএম রেজাউলের লোকজন তারা কিন্তু আমাকে একসাথে মারধর করলেন। আমাকেই না, শুধু আমাদের সবাইকে 3-4 জনকে একেবারে এলোপাতারি মারধর, এবং এখান থেকে আমার পকেট মানি ব্যাগও নিয়ে গিয়েছিল, যেটি অনেক পরে পেয়েছি, কিন্তু টাকা সবই রেখে দিয়েছে পকেটের, এমনকি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। নিম্নমানের বিটুমিনের ব্যবহার আর ওভারলোডে ঝিনাইদহ যশোর মহাসড়কের বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে ডিভাইডার। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর ছোট যানবাহন চলাচলে ধীর গতিতে তৈরি হয় যানজট। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কথা উঠলেও তার পক্ষেই সাফাই গেয়ে সড়ক বিভাগ বলছে, অতিরিক্ত তাপমাত্রায় এমন দশা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন সজিবুল ইসলাম। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা, 2 লেনের সড়কটির মাঝখানে সৃষ্টি হয়েছে অন্তত 6টি ডিভাইডার। সড়কের অনেক স্থানে দেখা দিয়েছে উঁচু জায়গা, যেন বিশ্ব রোডে বিস্ফোরা। এমন চিত্র তেঁতুলতলা, কালীগঞ্জের নিমতলা সহ অনেক স্থানে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই এমন বেহাল অবস্থা। সড়কের মাঝখানে কয়েকটি সারি হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর ছোট যানবাহনগুলোর নিচের অংশ বেঁধে যাওয়ায় প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে। তলে ডিফারেন্সিয়াল বেঁধে যাচ্ছে, অনেক সময় মোবিল চেম্বার ফেটে যাচ্ছে। সাধারণ জনগণ মানুষ খুবই কষ্টে যাচ্ছে। রাস্তার কি অবস্থা, মনে হচ্ছে রেল লাইন হয়ে গেছে। এমন দিন নাই যে দুর্ঘটনা হয় না, খালি রাস্তার এই অবস্থার কারণে। সড়কের এমন বেহাল দশায় তীব্র তাপ প্রবাহকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। আগে এরকমটা হয় নাই, এই বছরই দেখা যাচ্ছে যে এরকম টেম্পারেচারের কারণে অনেক জায়গায় এরকম ডিফেক্ট হচ্ছে। সড়ক বিভাগের তথ্য মতে প্রায় 16.49 লাখ টাকা বাজেটে 2020-21 অর্থ বছরে শুরু হওয়ায় এই সংস্কার প্রকল্প শেষ হয়েছে গত 10 এপ্রিল। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জেভি হাসান টেকনোলজি বিল্ডার্স নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের দায়িত্ব পায়, আর কাজ বাস্তবায়ন করেন ঝিনাইদহের মিজানুর রহমান মাসুদ নামের এক ঠিকাদার। সময় সংবাদ, ঝিনাইদহ।
লালমনিরহাটে রেল লাইনের বেশিরভাগ জায়গায় নেই স্পাইক, নষ্ট হয়েছে স্লিপারও। রেল সেতুতে লোহার পাতের পরিবর্তে লাগানো বাঁশ ও কাঠের উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে ট্রেন। দুর্ঘটনার শঙ্কা থাকলেও কর্তৃপক্ষ বলছে উদ্বেগের কারণ নেই। আমিনুল ইসলামের ছবিতে জেআই সমাপ্তের রিপোর্ট। রেল লাইনের প্রতিটি স্লিপারে নেই স্পাইক, এমনকি ক্ষয় হওয়ায় স্লিপারে পক্সি দেওয়া হয়েছে কাঠ ও বাঁশ দিয়ে। লালমনিরহাটের বুড়িমারি থেকে তিস্তা পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন আন্তনগর, কমিউটার ও লোকাল সহ প্রায় 22 জোড়া ট্রেন চলাচল করে। অথচ এই রেলপথে অধিকাংশ স্থানেই নেই স্পাইক, তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও কাঠ, এমনকি ফিশ প্লেট আটকানোর জন্য নাটবল্টুর বদলে গাছের ডাল ও লাঠি ব্যবহার করা হচ্ছে। ব্রিজ কালপাড়ে লোহার অ্যাঙ্গেল শীট নাট বল্টু খুলি খাইছে, গাছের ডাল ঢুকে রাখছে, আবার ব্রিজে বাঁশের ফালাটি দিয়ে রাখছে। তবে নিজেদের অবহেলার কথা এড়িয়ে কর্তৃপক্ষ দুষছে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। এটা তাদের একটা টেন্ডেন্সি ছিল, আগে তারা এভাবে হাতের কাছে যেটা পাওয়া যেত বাঁশ, বিশেষ করে স্লিপারটা আমরা ব্যবহার করতাম। আমাদের পুরনো স্লিপারগুলা আমরা চিরাই করে আমরা আসলে ব্রিজে এটা ব্যবহার করতাম, তবে এটা আমাদের ব্রিজের মূল স্ট্রাকচারের কোনো অংশ না। এটি নিয়ে আসলে উদ্বেগের কোনো কিছু নেই। লালমনিরহাটের বুড়িমারি থেকে তিস্তা রেল সেতু পর্যন্ত রেল লাইন রয়েছে 96.11 কিলোমিটার। বাদ যায়নি এই তিস্তা রেল সেতুটিতেও বাঁশের ব্যবহার। 2110 ফুট দৈর্ঘ্যের এই রেল সেতুটির বিভিন্ন স্থানে লোহার পাতের পরিবর্তে লাগানো হয় বাঁশ। জেআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট। খসে পড়েছে পলেস্তারা, ফাটল দেখা দিয়েছে পিলার বিমে। কুড়িগ্রামে সরকারি কোয়ার্টারের কোনো ভবনে দরজা জানালাও ভেঙে গেছে। ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়ে থাকছেন অনেকে। দুর্ভোগ জেনেও উদ্যোগ নিতে গড়িমসি সংশ্লিষ্ট বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। প্রায় এক যুগ ধরে বিধ্বস্ত এই সরকারি ভবন, দেয়াল ও ছাদে গজিয়েছে গাছ, চুরি হয়ে গেছে জানালা দরজা। 60-এর দশকে কুড়িগ্রাম শহরের ছয়ানীপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় 16টি ভবন। এরপর সংস্কার না করায় বর্তমানে এগুলোর ভঙ্গদশা। ভবনগুলোর পলেস্তারা খসে বেরিয়েছে রড, আবার কোনো ভবন রাখা হয়েছে তালাবদ্ধ করে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে কয়েকটি পরিবার। এ অবস্থায় ভবনগুলো পুনর্নির্মাণের দাবি তাদের। বিল্ডিং হয়তো যে রঙগুলো নষ্ট হয়ে গেছে, এমনি খুলি পড়বে লাগছে, যেখানে সেখানে একটু লাগলেই পড়ে। 3-4 জন ছাড়া আর ওই পুরা বিল্ডিংয়ে নাই কোনো কিছু, কেউ নাই, থাকার অনুপযোগী। সরকারিভাবে যে আমাদের এই প্লাস্টারটা সব ঠিক করে দিবে, এটা কিন্তু আর করে দেওয়া হচ্ছে না। কোয়ার্টারগুলো যদি ভালো হতো তাহলে মনে হয় লোকজন থাকি শান্তি পেত। বিষয়টি জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। এ নিয়ে একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া আছে বলে জানায় গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে কিছু কোয়ার্টার নতুন নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আর বাকি যেই কিছু কোয়ার্টার আছে যে 60-এর দশকে নির্মিত, সেই বিষয়গুলো আমাদের টাইম টু টাইম উপরে আমাদের হেড অফিসে জানানো হচ্ছে। সরকারি স্টাফ কোয়ার্টারে 50টি পরিবারের বসবাসের জায়গা থাকলেও বর্তমানে বাস করছে 15টি পরিবার। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। শাড়ি নিয়ে ভারতের সঙ্গে আইনি লড়াই বাংলাদেশ। টাঙ্গাইলের শাড়িকে ভারতের জিআই তালিকা থেকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশের 64 জেলার সম্ভাব্য প্রায় 150 জিআই পণ্যের তালিকা উচ্চ আদালতে দাখিল করেছে শিল্প মন্ত্রণালয়। আইনি পদক্ষেপে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মিলবে বলে আশা আইনজীবীদের। ফেব্রুয়ারির শুরুর দিকে টাঙ্গাইলের শাড়িকে নিজস্ব ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারত। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের খামখেয়ালি এমন কাণ্ডে প্রতিবাদের ঝড় ওঠে। টাঙ্গাইলের শাড়ির উৎস পশ্চিমবঙ্গের বলে দাবি করায় বিব্রত হয় কলকাতার মানুষও।
শত শত বছরের ঐতিহ্যের স্মারক টাঙ্গাইলের শাড়ির স্বীকৃতি হারানোর পর হুঁশ ফেরে বাংলাদেশের। অনেকটা তড়িঘড়ি করে দেয়া হয় ভৌগোলিক পণ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি। সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের জিআই পণ্যের তালিকা থেকে টাঙ্গাইলের শাড়ি বাদ দেওয়ার আইনি লড়াইয়ের। সোমবার শিল্প মন্ত্রণালয় উচ্চ আদালতকে জানায়, ভারতের সঙ্গে আইনি যুদ্ধের জন্য নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামের ফার্মটি মূলত 2 ধাপে আইনি পদক্ষেপ নেবে। ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। এদিন দেশের সম্ভাব্য প্রায় 150 জিআই পণ্যের তালিকাও আদালতে দাখিল করে মন্ত্রণালয়। যেই পণ্যগুলো জিআই হিসেবে ইতিমধ্যে নিবন্ধিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে, সেই তালিকাটাও দেয়া হয়েছে। 2016 সালে জামদানি শাড়িকে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপর ইলিশ, চাপাই ও রাজশাহীর ক্ষীরসাপাত ও ফজলি আমসহ আরও 20টি পণ্যের জিআই স্বীকৃতি মেলে। বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা 28টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুর অঞ্চলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রাও। 5 জেলার চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ মেট্রিক টন চাল অতিরিক্ত থাকবে, এমনটাই বলছে কৃষি বিভাগ। তবে গরমে সেচের বাড়তি খরচে ন্যায্য মূল্যে পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। বিস্তীর্ণ ধান খেতে সবুজ হলুদ বর্ণে দোল খাচ্ছে সেচ নির্ভর বোরো ধান। কিছু কিছু এলাকায় আগাম রোপণ করা বোরো ধান কাটা শুরু হয়েছে। বৈশাখের মাঝামাঝি এই সময় রংপুরের প্রকৃতি অনুকূলে থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফুরফুরে মেজাজে কৃষকরা শুরু করেছেন ধান কাটা ও মারাই। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রংপুরে এবার বোরো আবাদের বাম্পার ফলন হয়েছে। তবে তীব্র খরায় খরচের বোঝা বাড়ায় দাম নিয়ে শঙ্কায় চাষিরা। এবারে ধানের ফলন তো অনেকটাই বেশি, তবে এবারে শুকনাতে কাটতে পেরে খুব ভালো লাগেছে। দাম তো গত বছর 1000 টাকা বেশি, এখনো 1000 টাকা। লাভ কি? ঘড়ি তো পানির দাম 150 টাকা, সারের দাম বাড়তি, কোন জায়গায় লাভ হয়? 1000 টাকা বেচতেছি একটা রোদ দিয়ে, এইভাবে হইলে তবু পোষাইতো, এটা তো হচ্ছে না। খরচ তো ইনশাল্লাহ পানি খরচ অনেক পড়ছে। ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। কৃষক নেতারা বলছেন, খাদ্য নিরাপত্তা বলয় ঠিক রাখতে কৃষকরা যাতে লোকসানে না পড়েন সে বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করলে এখানে কৃষকের উৎপাদন খরচই উঠবে না, লাভ তো অনেক পরের কথা। আমাদের পরামর্শ হচ্ছে 33% মূল্য সহায়তা দিয়ে কৃষকের কাছ থেকে যেন ধানটি ক্রয় করা হয়। এবার রংপুর অঞ্চলের বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 5,07,835 হেক্টর থাকলেও তা ছাড়িয়েছে। কেজি প্রতি 2 টাকা ধানের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে সরকার কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের একটা পদক্ষেপ নিয়েছে। আমরা প্রত্যাশা করছি সেই পদক্ষেপ কৃষকদের জন্য অত্যন্ত অনুকূল হবে। রংপুর অঞ্চলের 5টি জেলার চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ মেট্রিক টন চাল অতিরিক্ত থাকবে বলছে কৃষি বিভাগ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ভারতে লোকসভা নির্বাচনের 3য় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। 12 রাজ্যের 94 লোকসভা আসনে হচ্ছে লড়াই। এই পর্বে সবার নজর থাকবে গুজরাটের গান্ধীনগরে অমিত শাহের আসনের দিকে। নরেন্দ্র মোদীর পর সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গের 4 আসনেও ভোট হচ্ছে এদিন। উত্তর পূর্ব ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চলছে ভারতের 3য় দফার ভোট গ্রহণ পর্ব। এই ধাপে 1352 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। তবে নজর থাকবে গুজরাটের গান্ধীনগর লোকসভার কেন্দ্রের দিকে। সেখানে লড়ছেন বিদায়ী এমপি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের নরেন্দ্র মোদীর পর সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী অমিত শাহ। 3য় পর্বের ভোটে মধ্যপ্রদেশ রাজ্যের বিদিশায় ভাগ্য পরীক্ষা হবে শিবরাজ চৌহানের মতো সাবেক মুখ্যমন্ত্রীরও। আছেন পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। বর্ষিয়ান বাম রাজনীতিক হিসেবে পরিচিত মুখ তিনি। নজর থাকবে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ি আসনের দিকেও। এনআরসি সিএ ইস্যুতে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়ছেন সেখানে এআইইউডিএফ নেতা ও গতবারের এমপি বদরুদ্দিন আজমল। আমাদের এখানে টোটাল 26 লাখ ভোট,
20 লাখ মুসলিম, 7 লাখ হিন্দু। তৃতীয় দফার ভোটের মধ্য দিয়ে নির্বাচন কমিশন 284 লোকসভা আসনের ভোট গ্রহণ সম্পূর্ণ করবে, আর 4 দফায় বাকি থাকবে 259 আসন। ভোট বিশ্লেষকরা তৃতীয় দফার ভোটে উত্তর পূর্ব রাজ্য আসামের 4 লোকসভার মধ্যে কোকরাঝড় ও ধুবড়ির ভোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, আসাম, ভারত। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। সিরিজ জয় নিশ্চিত করতে আজ তৃতীয় টি-20তে মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচেও কোনো পরীক্ষা নিরীক্ষা না করার ইঙ্গিত সহকারী কোচ নিক পোথাসের। জানান, শান্ত লিটনের অফ ফর্মে শঙ্কিত নয় দল। চট্টলায় ম্যাচ ডেতে আছে বৃষ্টির পূর্বাভাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। চট্টলায় তখনও আকাশ ভেঙে বৃষ্টি নামেনি। মধ্য দুপুরের তীব্র রোদে ঐচ্ছিক অনুশীলনে 4 টাইগার ক্রিকেটার তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব আর তানভীর ইসলাম, যে 4 জনের এখনও সুযোগ মেলেনি কোনো ম্যাচ খেলার। 15 সদস্যের স্কোয়াডে না থেকেও দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ফিটনেসের অগ্রগতি দেখে বোঝাই যাচ্ছে থাকা পর্বেই ফিরছেন এই অলরাউন্ডার। তবে ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে চায় না টিম টাইগার। 2-0 ব্যবধানে লিড নেওয়া সিরিজ তারা নিশ্চিত করতে চায় তৃতীয় টি-20তেই। কিন্তু প্রথম 2 ম্যাচে বাংলাদেশের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। বিশ্বকাপের ঠিক আগে কোন কৌশলে খেলছে দল, প্রশ্ন উঠেছে এমনও। তবে ওসব নিয়ে ভাবছে না টাইগার ম্যানেজমেন্ট। দৃষ্টি তাদের সিরিজ জয়। These games, as important as they are, they're all a rehearsal for the World Cup. You play an international series. The first goal of that series is to win the series. We experiment because you want us to experiment. Something goes wrong, and then you'll hammer us for experimenting. So you're never going to win. There's no due around like there was with the Sri Lanka series. So batting first, batting second, I don't think there'll be much difference. দীর্ঘ সময় ব্যাটের রান নেই লিটন দাসের। প্রশ্ন উঠেছে বিশ্বকাপ বহরে তার থাকা নিয়েও। তবে লিটনের পক্ষেই পোথাস ইঙ্গিত দিলেন টি-20র মহাযজ্ঞে থাকছেন এলকেডি, আগলে রাখছেন অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকেও। Liton Das is a world-class cricketer. He's 1 innings away from having an unbelievable World Cup. What he does in the field for us, what he offers our group as a senior player, he does so much more than what you see. Like, he's playing fantastically well, but what's been the most impressive about him is how he's captained this group and how he's led this group. তবে প্রতিপক্ষ হিসেবে শুধুমাত্র জিম্বাবুয়ে নয়, বাংলাদেশকে লড়তে হচ্ছে বিরূপ আবহাওয়ার বিপক্ষেও। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে সাগরিকায় ম্যাচটিতে একাধিক দফা হানা দিতে পারে বৃষ্টি। মাহবুব রিমন, সময় সংবাদ। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে জিম্বাবুয়ে ইউএসের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না। সাম্প্রতিক সময়ে সাকিবের করা এমন মন্তব্যের সঙ্গে একমত নন বিসিবি বস। বলেন, লিস্ট এ ক্রিকেটের বিবেচনা আর ক্লাবগুলো রাজি হবে না বলেই ডিপিএল এর সুপার লিগ করা যায়নি টি-20 ফরম্যাটে। বিশ্বকাপ আসবে আর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গণমাধ্যমে আলোচনা হবে না, সেটা কি আর হয়? এবারও ব্যতিক্রম হয়নি। দল নিয়ে বিসিবির নানা নাটকীয়তার পর টিম লিস্ট চলে গেছে আইসিসিতে। সেখানে থাকা 15 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও জনে জনে সবাই জানেন কারা সেই সৌভাগ্যবান। তবে সমস্যাটার সূত্রপাত জিম্বাবুয়ে সিরিজ শুরুর পর। লিটনের অফ ফর্ম চিন্তায় ফেলেছে ম্যানেজমেন্টকে। বিকল্প ভাবতে বসে গেছেন অনেকে। তবে বোর্ড প্রেসিডেন্ট এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে নারাজ। বরং তার অনুরোধ, বিশ্ব আসরের আগে দল নিয়ে নয় কোনো নেতিবাচক আলোচনা। বিশ্বকাপ একদম সামনে, একদম সামনে, ঠিক আছে? এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। এমনি মনটা খারাপ। লিগটা দেখে ভালো লেগেছে এবার, কিন্তু আমরা 2টো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে। এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। তবে পাপন আলোচনা না চাইলে কি হবে? সাকিব আল হাসান আছেন না? বাংলাদেশের ক্রিকেটে আলোচনা সমালোচনা জন্ম দেওয়ার জন্য মিস্টার 75 একাই যথেষ্ট। সাকিবের মতে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে কোনো প্রস্তুতিই হবে না টাইগারদের। এর চেয়ে ডিপিএলটা টি-20 ফরম্যাটে হলে ভালো হতো, যদিও এটা মানতে রাজি নন বোর্ডের বড় কর্তা। যে কয়টা সিরিজ খেলেছি, এই যে শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এইটা আমাদের এফটিপির খেলা।
আর আমি কি এফটিআই খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব বলে মনে করেন টাইগারদের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তবে এর জন্য টিম ম্যানেজমেন্টকে গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে সাহসী হতে পরামর্শ দিলেন তিনি। এটা আমরা একটু সেফ সাইডে যাচ্ছি, আমি সেফ ক্রিকেট খেলতে যাচ্ছি, যে আমরা ওই জিম্বাবুয়ের সাথে সিরিজটা জিততে চাই, জিতে আমরা প্রেশার মুক্ত হতে চাই। এটা হচ্ছে আসলে আমার প্রেশার নিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় নেক্সট ম্যাচ বাংলাদেশ টস জিতলে আমি অবশ্যই আশা করি তারা পজিটিভ ডিসিশন নেবে, এরা ব্যাটিংয়ের ডিসিশন নেবে। লেটস সি যে আমরা কত করতে পারি এই দিস জিম্বাবুয়ে। তা আমরা যদি এই জিম্বাবুয়ের সাথে যখনই আমরা মানে 200 প্লাস করব, কারণ আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন যখন আইপিএল দেখি তখন মনে হয় যে 220 নট সেভ। সুতরাং 200 করাও যে আপনি ইন্টারন্যাশনাল জিতবেন এমন কোনো কাজ নেই। সুতরাং আপনাকে এখন থেকে এই 200 করার হ্যাবিটটা না জানলে তখন আপনার ওয়ার্ল্ড কাপে গিয়ে ইটস গোনা বি ডিফিকাল্ট। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে অনন্য এক রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। 23 রান দিয়ে নিয়েছেন 8 উইকেট। লিস্ট এ ক্রিকেটে যা বাংলাদেশিদের হয়ে সেরা বোলিং ফিগার। ভবিষ্যতে এমন পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান রাজা, আর সুযোগ পেলে দীর্ঘ সময় সার্ভিস দিতে চান জাতীয় দলেও। বাউন্সার, স্লোয়ার, ইয়র্কার, বাংলাদেশি কোনো পেসারের একই সঙ্গে এরকম পারফেক্ট ডেলিভারি খুব একটা দেখা যায় না। তবে এই দিনটায় যেন সবই করে দেখালেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পেসার রেজাউর রহমান রাজা। শুধু তাই নয়, এদিন ডানহাতি এই পেসার গড়েছেন অনন্য এক রেকর্ডও। ডিপিএল এর শিরোপাটা আগেই নিশ্চিত করে ফেলেছে আবাহনী, তাই ফতুল্লায় শেখ জামাল প্রাইম ব্যাংক ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। তবে গুরুত্বহীন ম্যাচটা আলোচনায় এসেছে এক রেজাউর রহমান রাজার জন্যই। দ্বিতীয় ইনিংসে প্রাইম ব্যাংকের দেয়া 270 রানের জবাবে মাত্র 71 রানই অল আউট হয়ে যায় সাকিবের শেখ জামাল, যেখানে একাই 23 রানে 8 উইকেট নিয়েছেন রাজা। বাংলাদেশের হয়ে যা লিস্টে ক্রিকেটে সেরা বোলিং ফিগার। এমন পারফরমেন্সের পর জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন বুনছেন রাজা। নিজের কনফিডেন্সের জন্য একটা পারফরমেন্স দরকার ছিল, তো আমি চেষ্টা করছি আমি আমার রাইট এরিয়াতে বল করার, আর লক্ষ্য তো অবশ্যই দেশের হয়ে খেলার। আমি মনে করি যত পাকাপোক্ত হয়ে যাব আমার জন্য ভালো, যাতে ইন্টারন্যাশনাল লেভেলে নিজের দেশকে লং টাইম সার্ভিস দিতে পারি। বড্ড শেষ সময় জ্বলে উঠেছেন রাজা, তবে ইচ্ছা ছিল আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার, যদিও তার সামনে বাধা হয়েছিল ইনজুরি। আমার তো টার্গেট ছিল আমি এইবার প্রিমিয়ার লিগে যাতে হাইস্ট উইকেট টেকার হব। আনফর্চুনেটলি ইনজুরির কারণে আমি সব ম্যাচগুলো খেলা হয় নাই। লাস্টে ফিট হয়েছি, রিহেব করে 5-6টা ম্যাচ খেলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। হয়তো বা এটা মনে হচ্ছে যে আমি যদি আরও আগে ম্যাচ খেলতে পারতাম আরও উইকেট নিতে পারতাম। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে 6 ম্যাচে 19 গড়ে 13 উইকেট নিয়েছেন রাজা। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আব্দুল্লাপুর থেকে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অগ্রগতি 40 ভাগ। আসছে বছরেই চালুর পরিকল্পনা। রাজপথে হর্নের প্রতিযোগিতা। গ্রহণযোগ্য মাত্রার 3 গুণ বেশি শব্দ দূষণে নাকাল রাজধানীবাসী। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। মনির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।